আজকে যখন আমরা পিলখানাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির একসাথে নানা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তুলকালাম কাণ্ড দেখছি এবং এর মাধ্যমে একটা নতুন বার্তা আসছে যে বিএনপি ইনক্লুসিভ রাজনীতির পথেই হাঁটছে। বিএনপি তার বিগত সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছিল রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য, সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে চাইছে এবং খুব দ্রুত সম্ভবত সংসদ বসার 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত কিছু যে পাশ করে দিতে হবে, সেই পাশ করে দেওয়ার তালিকায় নিশ্চিত করেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা থাকবে না। অটোমেটিক সংসদে এটা পাশ না হলে ওটা অকার্যকর হয়ে যাবে। সুতরাং এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এপ্রিলের 10-11 তারিখের মধ্যেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা অটোমেটিকলি অকার্যকর হয়ে যেতে চলেছে। বিএনপির যে ব্যাপারগুলো আমরা বুঝছি তাতে সেটাই মনে হচ্ছে। তার আগে নির্বাহী আদেশে হয়তো তারা তুলবে না, কিন্তু এরই মাঝে যে খবরটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে কলকাতায় আওয়ামী লীগের নেতারা একসাথে জড়ো হয়েছিলেন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির নেতারা জড়ো হয়ে ভার্চুয়ালি শেখ হাসিনার সঙ্গে, যিনি দিল্লিতে বসে আছেন, সেই শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন এবং মিটিংয়ে তারা অনেক সিদ্ধান্ত নিয়েছেন। অনেক সিদ্ধান্তের মধ্যে একটা বড় সিদ্ধান্ত দেশে ফেরার সিদ্ধান্ত। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি তাহলে দেশে ফেরা শুরু করবেন? এবং আসছে মার্চ মাস আওয়ামী লীগের জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ। 7ই মার্চ ঐতিহাসিক দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এছাড়া মার্চ মাসের 17 তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন। এই ব্যাপারগুলো পালন করার অনানুষ্ঠানিক সিদ্ধান্তও হয়ে গেছে সেই মিটিংয়ে, এরকম খবর আসছে। খবর আরও আগ বাড়িয়ে কেউ এরকমটাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক লবিং ঠিকঠাক থাকলে তিনিও হয়তো খুব সহসাই দেশে ফিরতে পারেন। সত্যিই কি সেরকমটা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? চলুন গতকালকের মিটিংয়ে কি হচ্ছে। এর মাঝে বড় খবর আরেকটা, সেটা হচ্ছে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি আসছেন বাংলাদেশ সফরে মার্চের প্রথমে। সেটাও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। সেই আলোচনাগুলো করে বোঝার চেষ্টা করব কি হাল হচ্ছে আওয়ামী লীগের সামনের দিনগুলোতে। থাকবেন দর্শক। প্রথমেই মার্কিন মন্ত্রীর কথা বলি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক দায়িত্বে রয়েছেন, তিনি মার্চের প্রথমে ঢাকা সফরে আসছেন। প্রথমে তিনি দিল্লি যাবেন, দিল্লি সফর শেষে দিল্লি থেকে আসবেন ঢাকায়। সুতরাং খুব সহজভাবেই বলা যায় যে পল কাপুরের এই সফরে দিল্লি হয়ে ঢাকায় আসার মানেই হচ্ছে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক, এই ব্যাপারে কথা তো হবেই। সাথে আওয়ামী লীগ প্রত্যাশা করছে যে সেই আলোচনায় আওয়ামী লীগ ইস্যু থাকবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা, সেই ব্যাপারটা তুলে নেওয়া, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া, শেখ হাসিনার প্রত্যার্পণ কতটা স্মুথ করা যায়, সেই ব্যাপারগুলো থাকবে বলে আওয়ামী লীগ প্রত্যাশা করছে। আওয়ামী লীগ আশায় বুক বাঁধছে যে পল কাপুর এই ব্যাপারে একটা বড় ভূমিকা পালন করবেন। সেই প্রেক্ষাপটেই আমরা দেখেছি যে গতকালকে কলকাতা থেকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্যরা মিটিং করেছেন এবং ওয়ার্কিং কমিটির বাইরেও একাধিক সদস্য ছিলেন, এরকম খবরও আসছে। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এবং এরকম একটা পর্যায় তৈরি করতে চান হয়তো তারা, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরবে, দেশে ফেরার পরে তাদেরকে কারাগারে নেওয়া হবে, কারাগারে নেয়ার পরে আন্তর্জাতিক পর্যায়ে একটা চাপ তৈরি হবে যে এইভাবে গণগ্রেপ্তার, গণকারাগার, এই ব্যাপারগুলো যদি ঘটে, যদি বিএনপি সরকার তাদেরকে কারাগারে নেয় তাহলে ওইভাবে চাপ তৈরি করবে। আর বর্তমানে বিএনপি সরকারের উপরে তাদের একটা আস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকার যা করেছে বিএনপি সেটা করবে না। বিএনপি নির্বাচনের পরে বিএনপির অ্যাটিটিউডেও সেগুলোই মনে হচ্ছে যে প্রফেসর ইউনূসের যে রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার পথে বিএনপি হাঁটবে না। আওয়ামী লীগের সেই বৈঠকে প্রফেসর ইউনূসকে এখনো অবৈধ সরকার হিসেবেই তারা ঘোষণা দিয়েছে। প্রফেসর ইউনূসের সরকারকে বৈধতা দিতে চায় না আওয়ামী লীগ, সেই সরকার অবৈধ সরকার। সুতরাং অবৈধ সরকার
সরকারের আমলে নেয়া সিদ্ধান্ত, নেয়া বিচার কার্যক্রম কোনো কিছুই বৈধ নয় তারা বলার চেষ্টা করেছে। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে গতকালকের বৈঠকে, সেটা হচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের আগেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে তারা প্রত্যাশা করছে এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যদি নিষেধাজ্ঞা না ওঠে তাহলে কোন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে সেটা তারা পরবর্তীতে ভেবে দেখবে। তবে এই ক্ষেত্রে একটা বড় টনিক আছে, সেটা হচ্ছে যে সম্ভবত আওয়ামী লীগের কার্যক্রম উঠে যাবে আরও একটা কারণে, যে কারণটা স্থানীয় সরকার নির্বাচন। সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে আনঅফিসিয়াল একটা বোঝাপড়া ছিল সারা দেশে আওয়ামী লীগের ভোটারদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগের ভোটারদের 80-90% যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 80-90% যে বিএনপিতে ভোট দিয়েছে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এই কারণেই আমরা সারা দেশে দেখছি ভোটের পরের দিন থেকে আওয়ামী লীগের কার্যালয় খোলা, পতাকা ওড়ানো সহ 70-80 অফিসে এই ঘটনা ঘটেছে সারা দেশে। বিএনপি সেই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। দু একটা ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপির নেতৃত্ব পর্যায়ে কোনো কথা বলা হয়নি। যদি বিএনপির সঙ্গে আনঅফিসিয়াল এই সমঝোতাটা হয়ে থাকে, সমঝোতার ফলে তারা যদি ভোট পেয়ে থাকে ধানের শীষে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনেও যদি তার আগে যদি বিএনপি আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আওয়ামী লীগের ভোটারদের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। সেই মেসেজের ফলে স্থানীয় সরকার নির্বাচনে যদি প্রতিপক্ষ শুধু হয় বিএনপি ভার্সেস জামাত, বিএনপি ভার্সেস এনসিপি জামাত, তাহলে যে ভোটগুলো বিএনপির পক্ষে পড়েছিল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের, সেই ভোটগুলো রিভার্স হয়ে যেতে পারে। আর স্থানীয় সরকার নির্বাচনে ভোট যদি রিভার্স হয়ে যায়, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে বিএনপির জন্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে ভোট করতে দেওয়াটাই তাদের জন্য নিরাপদ। আওয়ামী লীগ যদি স্থানীয় সরকার নির্বাচনে ভোট করতে পারে, তাহলে তাদের ভোট ওই বিএনপি এনসিপি জামাত এনসিপি ওই পক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে একটা দ্বিমুখী আওয়ামী লীগ বিএনপি একটা দ্বিমুখী প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতায় বেশিরভাগ ক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট অন্যদিকে না যায়, বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় থাকা দলকেই সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে চায়, ওই ইকুয়েশনে বিএনপি একটা ভালো সাফল্য পাবে স্থানীয় সরকার নির্বাচনে, এরকমটাও অনেকে বিশ্লেষণ করছেন এবং এই বিশ্লেষণের পক্ষে আমি ব্যক্তিগতভাবেও দাঁড়াতে চাই, কারণ এটা খুবই অথেন্টিক একটা বিশ্লেষণ। এই বিশ্লেষণের বাইরে বিএনপি যদি যেতে চায় তাহলে তাদের জন্য সেটা ক্ষতির কারণ হবে। আওয়ামী লীগ যেটা করতে চাই সেটা হচ্ছে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, সেই জন্মদিনটা ঘটা করে পালন করতে চাই। 26 মার্চে একটা শোডাউন করতে চাই। এরকম একটা কানাঘুষা চলছে কলকাতা দিল্লির বৈঠকটার মাধ্যমে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের যে চমক লাগানো মন্তব্য আমরা দেখেছি, আরেকটা ভিডিওতে আলোচনা করেছি যে তিনি মামলার যে রায় হয়ে গেছে সেই রায় হয়ে যাওয়া মামলার নথিগুলো তিনি আরও যাচাই বাছাই করে দেখবেন সেখানে কোনো খামতি গাফিলতি আছে কিনা। এই যে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটরের এই বার্তাও একটা নতুন বার্তা দেয় যে যতই হাহাকার তৈরি হোক না কেন, অন্য একটা পক্ষের বর্তমান বাস্তবতাটা পাল্টে যাচ্ছে। যে বাস্তবতাটা ছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে, যে বাস্তবতাটা একটা অরাজনৈতিক সরকার হলেও তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে এবং মনের খায়েশ মেটানোর জন্য যা ইচ্ছা তাই করেছে, সেই বাস্তবতাটা বিএনপির আমলে থাকছে না। এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণেই অনেকেই মনে করছেন যে মার্চ মাসেই আওয়ামী লীগ অ্যাক্টিভ হওয়ার অনেক চেষ্টা করবে।
বিএনপি যদি নমনীয় সুর দেখায় তাহলে হয়তো কিছুই হবে না, আর যদি বিএনপি অ্যাকশানে যায় তাহলে আবার একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু মানে সরকারের শুরুতেই এই অ্যাকশান পাল্টা অ্যাকশান এরকম পরিস্থিতিতে বিএনপি যেতে চাইবে কিনা সেটা একটা বড় বিষয়। আর সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগের অফিস খোলা, ট্রাইব্যুনাল থেকে এরকম ইঙ্গিত, আরও কিছু ইঙ্গিত এসেছে, সেই ইঙ্গিতগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের অতি উৎসাহী ভক্তরা এটাও ভাবতে শুরু করেছেন যে খুব সহসা শেখ হাসিনাও দেশে ফিরবেন, যেটা আমার মতে অনেক বেশি কঠিন ব্যাপার। কারণ তার মাথার উপরে মৃত্যু পরোয়ানা ঝুলছে, সেই মৃত্যু পরোয়ানার ফয়সালা না হওয়া পর্যন্ত তার পক্ষে দেশে আসা কোনোভাবেই সম্ভব হবে না। খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব বা ঘনত্ব বেশ অনেক বড়। আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি, তার মানে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ বাতিল করেছিল ইউনূস সরকার। এখন তারেক রহমানের সরকার রাষ্ট্রপতিকে আবার প্রেস সচিব দিয়েছেন। বুঝতে পারছেন? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছিল যে বিএনপি চাইলে আমি থাকতে পারি, আর না চাইলে চলে যাব। আগে বলেছিলাম কি কারণে, যে আমাকে অপমান করা হচ্ছিল। তো তিনি আশাবাদী যে তারেক রহমানের সরকার তাকে অপমান করবে না, তাকে মর্যাদা দেবে, গুরুত্ব দেবে। সেই গুরুত্ব বিবেচনায় সরওয়ার আলম তাকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে 1 বছরের জন্য। তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি বাতিল করা, অপসারণ করা, এটার ব্যাপারে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই। কারণ রাষ্ট্রপতি তো সমস্যা করেনি, তো এখন দরকার কি? চলুক, যখন সমস্যা নেই হয়তো আস্তে ধীরে 1 বছরের জন্য যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে তখন হয়তো 1 বছর পরে চেঞ্জ করতে পারে। এটা একটা মেসেজ, এটা একটা বার্তা হচ্ছে ইউনূস সরকারকে দেখালো যে তুমি বাতিল করছো, আমি কিন্তু আবার বহাল করলাম। তার মানে তোমার সিদ্ধান্ত সঠিক ছিল না। বুঝতে পারলেন? আমি এই জন্যই বললাম যে খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বড়। এই যে রাষ্ট্রপতি মুখ খুলছেন, এটা কি এমনি এমনি? তিনি জানেন না যে এই মুখ খোলার জন্য তাকে খেসারত দিতে হবে? তিনি এই ঝুঁকিটা নিলেন কেন? কারণ তিনি নিয়েছেন এই কারণে যে তিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে তারেক রহমানের সরকার ইউনূস সরকারকে পছন্দ করেনি। যদিও চুপচাপ থেকেছে, উপর দিয়ে মানে কি বলে হাত বুলায় গেছে, কিন্তু ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্ট হওয়ার কারণটা কি, এটাও একটু খোলাসা করে বলি। কারণটা হলো, আপনাদের মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনের দাবি তোলা হয়েছিল। কে তুলেছিল? বিএনপি। তারা বলেছিল যে প্রথমে সেপ্টেম্বর অক্টোবর, তারপরে তারা ডেট বাড়িয়ে ডিসেম্বর। কিন্তু তখন ইউনূস সরকার তার মানে অনুগ্রহভাজন এনসিপির নেতা এবং জামাত সহ অন্যদেরকে দিয়ে আওয়াজ তুলল যে বিএনপি হচ্ছে ক্ষমতা লোভী, তারা নির্বাচন চায়, ক্ষমতায় যেতে তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না। পরিস্থিতিটা এমন ছিল, বিএনপি একটু চুপ মেরে গিয়েছিল, কিন্তু তারপর দাবি ছাড়েনি। পরে এটা ঠেলে দিয়ে ফেব্রুয়ারি মাসে করা হলো লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর। এটা বিএনপি হজম করতে হয়েছে। বিএনপি আর ইউনূস সরকার মনে করেছে যে এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটবে যেখানে নির্বাচন হয়তো হবে না এবং তার ক্ষমতায় থাকা লম্বা সময় ধরে প্রলম্বিত হবে। কিন্তু পরিস্থিতি যত গড়ালো, আস্তে আস্তে মববাজরা নিয়ন্ত্রণ নিতে লাগলো সরকারের। তখন ইউনূস সাহেব দেখলো যে আমসালা দুটোই যাবে, তখন দ্রুত বেগে যেভাবে হোক না কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন করতেই হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তার মানে ইচ্ছা ছিল না, পরে পরিস্থিতি ঠেলে দিল যে তাড়াতাড়ি নির্বাচন করে সসম্মানে বেরোতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পালাইতে হয়নি, তিনি গ্রামীণ সেন্টারে যে আবার অন্তত যোগ দিতে পেরেছে। কিন্তু ইউনূস সরকার তো কিছু প্রতিহিংসার চরিতার্থ করেছে। এই যে রাষ্ট্রপতি মুখ খুললেন, তাকে জাতীয় ঈদগাহে পর্যন্ত নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, রাষ্ট্রপতি যেতে পারেননি। রাষ্ট্রপতি বিদেশে কসোভো এবং কাতার অন্তত 2টা তার আমন্ত্রণ ছিল, রাষ্ট্রপ্রধান হিসেবে যেতে দেওয়া হয়নি।
তার সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্য হিসেবে যাওয়ার অধিকার রাখেন, তাকে যেতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গেছেন বারবার, কিন্তু ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি রীতি অনুযায়ী। তার মানে তিনি ভায়োলেট করেছেন। তো সব মিলে এই কথাগুলো যে এখন আমরা জানতে পারছি, কার কারণে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুখ খোলার কারণে। তো ফলে তিনি যে এখন মুখ খুললেন, কই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো মুখ খোলেননি, একবার দুবার খুলেছেন। যেমন ধরেন ওই যে তিনি বলেছেন যে নির্বাচিত সরকার আসার সাথে সাথে তিনি চলে যাবেন, এই কথা বলেছেন বিদেশি গণমাধ্যমকে। আর একটা বলেছেন যে তাকে অপমান করা হয়েছে, রাষ্ট্রপতির ছবি কেন বিদেশি মিশনগুলো থেকে এক রাতের মধ্যে নামানো হলো। এইরকম টুকটাক কিছু অসন্তোষ ছাড়া বড় ধরনের বক্তব্য কিন্তু দেননি। কিন্তু এবার তিনি রীতিমতো এক ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগও তুলেছেন, যে তাকে অপসারণের জন্য অন্তত 3বার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাটেম্পগুলো ব্যর্থ হয়েছে। বিএনপি শীর্ষ নেতৃত্ব, সামরিক শীর্ষ নেতৃত্ব এবং বিদেশি মিশনের কর্মকর্তারা সেটা চাননি বলে। তো এখন এই অবস্থায় এই যে সরওয়ার আলমকে 1 বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, এবং সরওয়ার আলম কিন্তু উপপ্রেস সচিব ছিলেন। তার মানে বেগম খালেদা জিয়ার, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন সরওয়ার আলম, তাকেই নিয়োগ দেওয়া হলো। তার মানে হচ্ছে যাতে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে পারেন এই সরওয়ার আলম। বিষয়টা খুব পরিষ্কার। তারেক রহমানের সরকার তো বলতে পারতো যে না, যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করেন না শাহাবুদ্দিনকে, তার প্রেসে কাউকে নিয়োগ দেওয়া হয়নি বা প্রেস ডিপার্টমেন্টে অ্যাবলিশ করা হয়েছে, সুতরাং আমরা কেন করব? সেটা কিন্তু করেননি। তার মানে রাষ্ট্রীয় রীতি নীতি, সাংবিধানিক যেই মানে নিয়ম কানুনগুলো, সেটা রক্ষা করতে চায় তারেক রহমানের সরকার। এতেই বোঝা যাচ্ছে, দুইটা মেসেজ পাওয়া গেল, যে খুব সহসায় রাষ্ট্রপতি সরছেন না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্যায় কাজ করেছেন সেই অন্যায়ের একটা প্রতিবাদও জানানো হলো সরওয়ার আলমকে প্রেস সচিব হিসেবে, রাষ্ট্রপতি প্রেস সচিব হিসেবে নিয়োগের মধ্য দিয়ে। দর্শক।